আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমরা লেকচার 10 পর্যন্ত পড়ছিলাম পরিবেশ রসায়নের। আজকে হচ্ছে লেকচার 11। ভাইয়ার আসলে সমস্যাটা কোন জায়গায় আমি একটু বলি। আমার আসলে আক্কেল দাঁতে সমস্যা। তো মানে দাঁতটা নিয়ে আসলে খুবই প্যারা খাচ্ছি। আশা করতেছি হচ্ছে দাঁতটা কালকে তুলে ফেলবো। সো এইটার জন্য আসলে এই যে দাঁতের যে হাই পাওয়ারের ওষুধ, ওই দাঁতের হাই পাওয়ারের ওষুধ খাইলে কোনো কিচ্ছু আপনার মন চাইবে না। মানে লাইক আক্কেল দাঁতের ব্যথা যাদের আছে তারা জানেন আসলে। তো অনেকগুলো সমস্যা একসাথে ভুগতেছি। তো আসেন আমরা লেকচার 11 স্টার্ট করি। মনোযোগ দিয়ে দেখেন। লেকচার 11 আমরা আগের দিন কোন পর্যন্ত শেষ করছিলাম একটু বলে দেই। আগের দিন আমরা এফজিডি প্ল্যান্ট পর্যন্ত শেষ করছিলাম, হ্যাঁ। এরপরে আছে অ্যাসিড ক্ষারের মতো, অ্যাসিড ক্ষারের যে হচ্ছে কি আপনার ইয়াগুলো আছে। একটা সেকেন্ড, আমি একটু আগের দিনের ডকুমেন্টে যাই। এই যে ভালো করে তাকান, আমরা আগের দিন কোন পর্যন্ত পড়ছিলাম। আগের দিন পড়ছিলাম আমরা এই যে এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া পর্যন্ত। মনোযোগ দিয়ে আমরা আগের দিন পড়ছিলাম এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া পর্যন্ত। ওকে। তো এরপরে আমাদের এইখানে আছে অ্যাসিড ক্ষার মতবাদ। অ্যাসিড বেস মতবাদ। এই অ্যাসিড বেস মতবাদ আসলে আমাদের পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? কারণ এইটা আমরা চ্যাপ্টার 4-এ শেষ করে আসছি। চ্যাপ্টার 4-এ যা আছে এখানে তাই আছে, এখানে আরো কম আছে। রাসায়নিক পরিবর্তন মানে চ্যাপ্টার 4-এ আমরা অলরেডি অ্যাসিড বেস যে থিওরি আছে ওই থিওরি পড়ে আসছে। কোনটা কোনটা বলেন তো? আরেনিয়াসের থিওরি, ব্রনস্টেড লাউরের থিওরি, লুইসের মতবাদ। আমি আরেকবার একটু রিভিশন দেওয়াচ্ছি 5 মিনিটের মধ্যে। ভালো করে তাকায়। আরেনিয়াস কি বলছে? ভাইয়া আরেনিয়াস বলছে, একটু পরে দেখি কি বলছে। ভাইয়া ব্রনস্টেড লাউরে কি বলছে? ভাইয়া বিজ্ঞানী লুইস কি বলছে? এবার আসেন সব একবারে পড়ে ফেলি। ভালো করে তাকান। আমরা কি জানি দেখেন, ভালো করে দেখেন। অ্যাসিড ও H+ ত্যাগ করে, ক্ষার ও OH- ত্যাগ করে। এতে অ্যাসিড, বিতে বেস বা ক্ষার। তো অ্যাসিড H+ ত্যাগ করে, ক্ষার OH- ত্যাগ করে। এই যে অ্যাসিড H+ ত্যাগ করে এটা পানির উপস্থিতিতে। এই যে বেস OH- ত্যাগ করে এটা পানির উপস্থিতিতে। ক্লিয়ার কিনা? তাহলে অ্যাসিড H+ ত্যাগ করে পানির উপস্থিতিতে, আর বেস OH- ত্যাগ করে পানির উপস্থিতিতে। এটাকে আমরা বলি হচ্ছে আয়নিক মতবাদ। কি বলি? আয়নিক মতবাদ। ওকে। এবার ব্রনস্টেড লাউরি সাহেব কি বলেছে? ব্রনস্টেড লাউরি সাহেব বলেছে পানি তো সবসময় থাকবে না, তাহলে কি আমরা অ্যাসিড চিনতে পারবো না? যেমন পানি ছাড়া তো আর আমরা অ্যাসিড চিনতে পারবো না। পানি দিলে যদি H+ সে আমাকে দেয়, আমি পানি দিলাম সে আমাকে H+ দিল, আমি পানি দিলাম সে আমাকে H+ দিল, তাহলে আমি চিনতে পারবো ওকে ও হচ্ছে অ্যাসিড। বাট পানি কি সবসময় থাকবে? থাকবে না। তো আমরা পানির উপর ডিপেন্ডেন্ট হয়ে অ্যাসিডকে চিনার চেষ্টা করছি এতদিন। এখন ব্রনস্টেড লাউরি সাহেব বলেছে ভাই পানি লাগবে না। যদি কোনো বান্দা প্রোটন দান করে, প্রোটন, প্রোটন মানে কি? প্রোটন মানে H+, আমরা জানি। যদি কোনো বান্দা প্রোটন দান করে তাহলে আমরা বুঝবো সে অ্যাসিড, পানি টানি দেওয়া লাগবে না। ওকে। এন্ড সে আবার বলছে ওকে, যে যে প্রোটন দান করবে সে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করবে সে হচ্ছে ক্ষার। তার মানে উনি বলছে যে কোনো বান্দা যদি প্রোটন দান করে, এরর চিহ্ন মানে তীর চিহ্নটা খেয়াল করেন, কোনো বান্দা যদি প্রোটন দান করে আর প্রোটন সে হচ্ছে অ্যাসিড, আর কোনো বান্দা যদি এই প্রোটনটাকে গ্রহণ করে তাকে আমরা বলবো হচ্ছে ক্ষার। ক্লিয়ার? ওকে। লুইস কি বলেছে? লুইস সাহেব বলেছে উল্টা কথাটা। বলছে যেই বান্দা ইলেকট্রন ছাড়বে
সে হচ্ছে ক্ষার, আর যেই বান্দা ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে অ্যাসিড। দ্যাটস অল ইউ ওয়ান্ট টু নো। এবার আসুন, এইটাকে আমরা বলি হচ্ছে প্রোটনীয় মতবাদ। এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। ক্লিয়ার কিনা? তাহলে আয়নিক মতবাদ কাকে বলে? আয়নিক আরএনএস কি বলতেছে? অ্যাসিড পানির উপস্থিতি H+ দিবে, ক্ষার পানির উপস্থিতি OH- দিবে। ব্রনস্টেড-লাউরি কি বলতেছে? অ্যাসিড প্রোটন দান করবে, ক্ষার ওই প্রোটনটা গ্রহণ করবে। লুইস, বেজ আসলে ইলেকট্রন দান করবে, আর এই ইলেকট্রনটা গ্রহণ করবে কে? অ্যাসিড। এটাই তোমাকে বলে দিছে। ওকে, আরেকটা ছোট্ট জিনিস, যদিও এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, তারপরে একটু পড়াই দিচ্ছি। ওই যে যখন আপনাকে বলবে কে কার অনুবন্ধী অ্যাসিড, কে কার অনুবন্ধী ক্ষার, খুব মনোযোগ দিয়েন, লেখেন এভাবে লিখব, অ্যাসিড অ্যাসিড H+ ছাড়ার পরে যা হয়, সিম্পল কথা, অ্যাসিড H+ ছাড়ার পর যা হয় তাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। বেজ H+ গ্রহণের পর যা হয় তাকে আমরা বলবো অনুবন্ধী অ্যাসিড। সিম্পল কথা। তাহলে অ্যাসিড H+ ছাড়ার পরে যা হয় তা হচ্ছে অনুবন্ধী ক্ষার, বেজ H+ গ্রহণের পর যা হয় তা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড ছাড়ার পরে হয় ক্ষার, আর বেজ ছাড়ার পরে হয় হচ্ছে অ্যাসিড। আসেন উদাহরণ দিই, মনোযোগ দিয়ে। যদি আমি আপনাকে বলি H2SO4, ও একটা H+ ছেড়ে দিছে, H+টা ছেড়ে দিলে কি হবে? একটা ছাড়ছে, হ্যাঁ একটা ছাড়ছে, তাহলে একটা HSO4, একটা যদি H+ ছেড়ে দেয় হবে HSO4-, রাইট? HSO4-। তাহলে ও যদি অ্যাসিড হয়, ও হবে আমার অনুবন্ধী ক্ষার। অনুবন্ধীর ইংরেজি হচ্ছে কনজুগেট। কি? কনজুগেট। ক্লিয়ার কিনা? তাহলে H2SO4 যদি অ্যাসিড হয়, H2SO4 যদি অ্যাসিড হয়, অ্যাসিড H+ ছেড়ে দিয়ে, H2SO4 যদি অ্যাসিড হয়, অ্যাসিড H+ ছেড়ে দিয়ে HSO4- হয়। কি হয়? HSO4- হয়। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট বেস। এটাকে আমরা কি বলবো? কনজুগেট বেস বলবো। সিম্পল কথা। এখন এখন মনে করেন এই যে HSO4-, হ্যাঁ, এই HSO4-টা আবার H+ ছেড়ে দিল, এই HSO4-টা আবার H+ ছেড়ে দিল, তখন কি হবে? SO4-. তাহলে ও H+ ছেড়ে দিছে, তার মানে ও হচ্ছে অ্যাসিড, আর ও হচ্ছে আমার কনজুগেট বেস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে অ্যাসিড H+ ছাড়লে কি হবে? কনজুগেট বেস হবে। এখন আমি আপনাকে প্রশ্ন করতেই পারি, আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাইয়া অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিডের নাম কি বলো? অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিডের নাম কি? এখন এখানে পড়ালেখা আছে। কি পড়ালেখা আছে বুঝাই দিই, তাহলে আপনি বুঝবেন। পড়ালেখা আছে
পড়ালেখাটা হচ্ছে, বুঝেন। অ্যামোনিয়া কি এটা আপনাকে বুঝতে হবে। ভাই এখন অ্যামোনিয়াকে আমি জানি না, তুমি এদিকে তাকাও না। বলছে অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড, অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড, তার মানে অ্যামোনিয়া নিজে কি কনজুগেট অ্যাসিড কার থাকে, একটা ক্ষারের থাকে। তাহলে অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড এটা কি, অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া ক্ষার, অ্যামোনিয়া কি হবে, অ্যামোনিয়া হবে ক্ষার, অ্যামোনিয়া হবে ক্ষার। তার মানে ক্ষারের কনজুগেট অ্যাসিড। এখন ক্ষার কি করলে, ক্ষার H+ গ্রহণের পরে যেটা হবে সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে এর সাথে আমি H+টা কি করে দিব, যোগ করে দিব। অ্যামোনিয়াম আয়ন, ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়া H+ আয়ন যদি যোগ হয় তাহলে অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়ার সাথে H+ আয়ন যোগ হইলে অ্যামোনিয়াম আয়ন হবে, সিম্পল। তাহলে অ্যামোনিয়াম আয়নটাই কি আমার কনজুগেট বেস। এখন তোমার কনজুগেট অ্যাসিড, এখন তোমাকে যদি বলতাম আমি অ্যামোনিয়ামের, অ্যামোনিয়ামের কনজুগেট বেস কি, তাহলে দেখো অ্যামোনিয়ামের কনজুগেট বেস, কনজুগেট বেস কার হয়, অ্যাসিডের হয়। তাহলে অ্যামোনিয়াম নিজে কি একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করলে কনজুগেট বেস হয়, অ্যাসিড H+ ছাড়ার পর আসলে কনজুগেট বেস হয়। তাহলে ও আমার H+ ছেড়ে দিবে, তাহলে H+ ছেড়ে দিলে কি হয়, অ্যামোনিয়া আয়ন হয়, ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়ামের কনজুগেট বেস কি হবে, অ্যামোনিয়া হবে। আর অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড কি হবে, অ্যামোনিয়াম আয়ন হবে। এখন আসো আমরা বেশ কিছু উদাহরণ পড়ি। লেখো উভধর্মী, উভধর্মী, উভধর্মী বলতে কি বোঝাচ্ছি, উভধর্মী। আসো উভধর্মী মানে কি, আসেন উদাহরণ দিই, দেখেন ভালো করে তাকান, আপনি খেয়াল করে দেখেন HSO4 মাইনাস বাইসালফেট আয়ন, এই HSO4 মাইনাস এই বান্দাটা না H+ গ্রহণও করতে পারে আবার H+ ছাড়তেও পারে। কেমনে কেমনে কেমনে, ভালো করে দেখেন। HSO4 মাইনাস এই বান্দাটা যদি H+ গ্রহণ করে তাহলে একে আমরা লিখতে পারবো H2SO4। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা আমি একটু চেক করে নিই, হ্যাঁ ফিটটা একটু চেক করে নিই, 1 সেকেন্ড, হ্যাঁ একটু বসি। বুঝাই দিই, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, ওকে। আসেন যেটা বলতেছিলাম, তাহলে এই বান্দা যদি H+ ছেড়ে দেয় এখান থেকে হবে SO4 মাইনাস। তার মানে HSO4 মাইনাস H+ গ্রহণও করতে পারে, H+ ছাড়তে পারে। ভাইয়া এরকম আর কারে কারে দেখা যায় বলুন তো? আচ্ছা দেখি কি আর কারে কারে দেখা যায়। H+, ও যদি গ্রহণ করে আর ও যদি ত্যাগ করে, তাহলে ভালো করে তাকান, ও H+ গ্রহণ করলে কার্বনিক অ্যাসিড, ও H+ ত্যাগ করলে কার্বনেট আয়ন, সিম্পল। ও যদি H+ গ্রহণ করে আর ও যদি H+ ত্যাগ করে, আচ্ছা ভাই আমরা একটা জিনিস মিস করতেছি, বলুন তো কি মিস করতেছি? আমরা কি ওর কথা ভুলে গেলাম? মানে পানি, দেখেন তো পানি যদি ভাই H+ কখনো গ্রহণ করে H3O+ আয়ন হবে।
ভাইয়া পানি যদি কখনো H প্লাস ত্যাগ করে, OH মাইনাস হবে, রাইট? তো মানে পানিও কি উভধর্মী। তাহলে এই যে আমি যে উদাহরণগুলো দিলাম এরকম আরো অসংখ্য আছে। সো এগুলো দ্বারা কি বুঝাচ্ছে? এগুলো দ্বারা বুঝাচ্ছে এরা হচ্ছে উভধর্মী, মানে ও এসিডিও হইতে পারে, ও ক্ষারও হইতে পারে, মানে ও H প্লাস ছেড়েও দিতে পারে, H প্লাস গ্রহণও করতে পারে, ও H প্লাস ছেড়েও দিতে পারে, গ্রহণও করতে পারে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে আসলে পুরো জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে, তাহলে যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। বোঝা গেছে কিনা? ওকে, এখন আমরা একটু বইটাতে যাই। আমরা এখানে যে কোনো কোশ্চেন দেখলে অ্যান্সার করতে পারবো, বুঝছেন? যে কোনো কোশ্চেন, এনিথিং। এই যে যেমন এই যে দেখেন, এইচএস মাইনাস বাইসালফাইডের আয়নের উভধর্মী আচরণ পাইছেন? ওকে, H2PO4 মাইনাস, আচ্ছা এটা একটু দেখি আসেন, আরো কিছু উদাহরণ পড়াই দিই বই থেকে। ভালো করে তাকান তো একটু। ও যদি H প্লাস ছেড়ে দেয়, গ্রহণ করে, তাহলে কি হবে? একটা H যুক্ত হবে। আর ও যদি একটা H ছেড়ে দেয়, এখান থেকে একটা H কমে যাবে। দেখেন তো এখানে তাই লেখা আছে কিনা? এই যে ও যদি একটা H গ্রহণ করে, তখন কি হবে? H3PO4, আর ছেড়ে দিলে হবে HPO4 2 মাইনাস। এই যে ছেড়ে দিলে হবে HPO4 2 মাইনাস আর H3PO4। পাইছেন? এরকম হাজার হাজার উদাহরণ আছে এখানে, আপনি একটু পড়ে ফেলবেন এই জায়গাটা। এই যে বাইকার্বনেট দেখালাম, HSO4 মাইনাস দেখালাম, তাই না? এই যে এদেরকে বলা হয় কি? উভধর্মী বা অ্যামফোটেরিক। কি বলা হয়? অ্যামফোটেরিক, উভধর্মী বা অ্যামফোটেরিক। ইংলিশ টার্মটা একটু জেনে নেন, কি বলা হয়? উভধর্মী বা অ্যামফোটেরিক। আসেন, এই যে এখানে সব সুন্দর করে দেওয়া আছে, মানে এগুলো আমাদের পড়া হয়ে গেছে, আমাদের এগুলো নিয়ে আর টেনশন নেই। ওকে, সো অনুবন্ধী, প্রতিবন্ধী সব কিছুই আমরা পড়ে ফেলছি। এই যে এগুলো আমাদের সব পড়া শেষ। তো আপনার এগুলো নিয়ে টেনশন নেই, আপনি জাস্ট হচ্ছে গিয়ে পড়বেন। আচ্ছা, এইখানে ইজি ইজি, এগুলো খুব ইজি। যেমন এখানে HNO2 আর পানির বিক্রিয়া দেওয়া হয়েছে। আসেন আমরা একটু দেখি, একটা বিক্রিয়া দিছে, লেটস সে HNO2 মানে কি? নাইট্রাস অ্যাসিড। HNO2 মানে কি? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দিছে? পানির বিক্রিয়া দিছে। তাহলে এখান থেকে কি হবে? ভালো করে তাকান, এটা একটা অ্যাসিড। অ্যাসিড কি করবে? এইচটা ছেড়ে দিবে। তাহলে এইচটা ছেড়ে দিল, এইচটা ছেড়ে দিলে আর নাইট্রাইট আয়ন তৈরি হইল। এখন একটু মনোযোগ দিন, ভালো করে তাকান। এই জায়গায় 2টা এইচ ছিল, আর এই জায়গায় 3টা এইচ। এই জায়গায় এইচ কয়টা? 2টা। এখানে এইচ কয়টা? 3টা। তাহলে 2টা এইচ আর 3টা এইচ, তাহলে এখানে একটা এইচ প্লাস যুক্ত হয়েছে বলতে পারবো। পানি একটা এইচ প্লাস গ্রহণ করছে, এই কথাটা বলতে পারবো কিনা? হ্যাঁ পারবো। পানি একটা এইচ প্লাস গ্রহণ করে কি বানাইছে? হাইড্রোনিয়াম আয়ন বানাইছে। পানি একটা এইচ প্লাস গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন বানাইছে। পানি একটা এইচ প্লাস গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন বানাইছে। পানি একটা এইচ প্লাস গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন বানাইছে। ক্লিয়ার? পানি একটা এইচ প্লাস গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন বানাইছে। তার মানে পানির নাম কি হবে বলেন তো? যে এইচ প্লাস গ্রহণ করে তাকে আমরা কি বলি? বেস। তাহলে পানি এইচ প্লাস গ্রহণ করার পর, বেস এইচ প্লাস গ্রহণের পর কিসে হয়? অনুবন্ধী অ্যাসিড। তাহলে এ আমার অনুবন্ধী অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। একটু ভালো করে দেখি, দেখেন HNO2 একটা এইচ প্লাস ত্যাগ করছে। কেমনে বুঝলাম? দেখেন এখানে আছে হাইড্রোজেন, বাট এখানে হাইড্রোজেনটা নাই।
তাহলে HNO2 মানে নাইট্রাস অ্যাসিড একটা H প্লাস ত্যাগ করছে, নাইট্রাস অ্যাসিড একটা H প্লাস ত্যাগ করছে, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? নাইট্রাইট আয়নে পরিণত হয়েছে। নাইট্রাস অ্যাসিড একটা H প্লাস ত্যাগ করে নাইট্রাইট আয়নে পরিণত হয়েছে। তাহলে আমি বলতে পারি এই এই যে নাইট্রাস অ্যাসিড ও আসলে একটা H প্লাস ত্যাগ করছে। কে H প্লাস ত্যাগ করে? অ্যাসিড H প্লাস ত্যাগ করে। তাহলে অ্যাসিড H প্লাস ত্যাগের পর যা হয় তাকে আমরা বলি হচ্ছে কনজুগেট বেস। বুঝা গেছে? পড়ালেখাগুলো আসলে একটা একটার সাথে কানেক্টেড, বুঝছেন কিনা? ওকে, এই যে জায়গায় অনেক কিছু দেওয়া আছে, আপনি একবার রিডিং পড়লেই হবে, এগুলো মুখস্থের কিছু নাই। আচ্ছা, এই জায়গা থেকে একবার বইয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, আজগবি কিছু অ্যাসিডের ইয়া দিয়ে দিবে, মানে এইটা আসলে কি মুখস্থও না, এটা প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে গিয়ে আপনার কি বলে ব্যাখ্যা করা যাবে। প্রত্যেকটা জিনিস এখানে A to Z, এমন কিছু নাই যে এখানে ব্যাখ্যা করা যাবে না, প্রতিটা জিনিস এখানে ব্যাখ্যা করা যাবে। বাট প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা হয় কখন আমি একটু বুঝাই দিই। যেমন বুয়েটে একবার প্রশ্ন দিছে, বুয়েটে কারের নিয়ে প্রশ্ন দিছে, F মাইনাস CN মাইনাস এইটা এইটা মনে করেন। এখন আমি আপনাকে এই 5টা জিনিস দিয়ে দিলাম, এই 5টা জিনিস এইখান থেকে দেখেন প্রশ্নটা কখন কঠিন। অ্যাকচুয়ালি প্রশ্নটা আসলে কঠিন কখন? আমি যখন আপনাকে এই 5টা প্রশ্ন দিয়ে দিব, 5টা মানে জাস্ট 5টা আয়ন দিয়ে দিব, 5টা আয়ন দিয়ে বলবো কি অনুবন্ধী ক্ষারকের তীব্রতার ক্রম অনুসারে সাজাও, তখনই কিন্তু প্রশ্নটা কঠিন হয়ে যাবে। বইটা একবারই কাজ করছে, মানে কোশ্চেনটা ধরতে পারছেন কিনা? অনুবন্ধী ক্ষারকের তীব্রতার ক্রমানুসারে সাজাও, এই তো পড়ে গেছেন ভেজালে, রাইট? ভেজালে পড়ছেন না? তাহলে খেয়াল করেন, তীব্রতার ক্রম নিচে দেওয়া হইলো, এখানে তীব্রতার ক্রম দেওয়া আছে। আগে বুঝেন, আমরা আমরা চ্যাপ্টার ফার্স্ট পেপারে পড়ছি, কি পড়ছি ফার্স্ট পেপারে? যে ভাইয়া আপনার মনোযোগ দিয়ে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি সে হচ্ছে তীব্র অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি সে হচ্ছে তীব্র অ্যাসিড। তার মানে ও হচ্ছে তীব্র, H2SO4 তীব্র। তার মানে ও তো তীব্র অ্যাসিড, ও তীব্র অ্যাসিড, এটা আপনি জানেন নাকি জানেন না? জানেন। এবার দেখেন আবার ও কিন্তু +5 ভিতরে পড়ছে, বাট +6 আর +5 এদের মাঝখানে কি পড়ে গেছে? হাইড্রাসিড গুলা পড়ে গেছে। কি পড়ে গেছে বলেন? এগুলোর মাঝখানে পড়ে গেছে হাইড্রাসিড গুলো। এখন এই যে তীব্রতা, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এদের বিয়োজন মাত্রার উপর, এদের বিয়োজনের উপর, এদের Ka মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানের উপর। এটাকে আপনি মুখস্থ করবেন বসে বসে না, আপনি বুঝে বুঝে পড়বেন। তাহলে ফার্স্টে 7 গেল, 6 গেল, হাইড্রাসিড গেল, 5 গেল। এরপর কি দেখেন তো, H3O+ কি H+ ছাড়তে পারে নাকি পারে না? পারে। ও অ্যাসিড কেন? আপনি বলতে পারেন ভাইয়া এই যে H3O+, ও তো আয়ন, ও ও অ্যাসিড কেন? আচ্ছা, ও কি H+ ছাড়তে পারে? উত্তর হচ্ছে ইয়েস পারে। H3O+ H+ ছাড়তে পারে, দেখি তো পারে কিনা, চেক করি একটু। H3O+ যদি H+ ছাড়ে, H3O+ যদি H+ ছেড়ে দেয়, তাহলে H2O হবে, রাইট? H3O+ H+ ছেড়ে দিলে কি হবে? পানি হবে। তাহলে ও তো একটা অ্যাসিড, ফাইন। তাহলে এরপরে কি চলে গেছে দেখেন, H3O+, HSO4-, H2SO3, 6 আর 2 4। এরপর আবার 5, ওই যে নাইট্রোজেন যে কেন্দ্রীয় পরমাণুর সাইজ ছোট। এরপরে 4 1 3, মানে আপনি একটু যদি বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন হচ্ছে ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে সবচেয়ে দুর্বল হাইড্রাসিড। আর এরপরে কি? এরপর হচ্ছে আপনার এই যে অর্গানিক অ্যাসিডগুলো, এগুলো অর্গানিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড ও কার্বনিক অ্যাসিড। ও বৃষ্টি পানিতে থাকে, আমাদের পেপসি, কোক এগুলোর ভিতরে থাকে। তারপরে H2S,
অ্যামোনিয়াম আয়ন, HCN, HCO3 আর পানি। তো হোয়াট এভার, এইটা পুরাটা ডিপেন্ড করবে কিসের উপর? অ্যাসিডের বিয়োজন মাত্রার উপর। বাট এই প্রশ্নটা তখনই কঠিন হবে যখন আপনাকে এখান থেকে কোনো একজনকে দিয়ে আপনাকে বললো হচ্ছে এবার এদের ক্রমানুসারে সাজাও। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে একটু বুঝে বুঝে জিনিসটাকে পড়া, নট অনেক বেশি মুখস্থ করতে হবে। আপনি একটু বুঝে বুঝে পড়েন, পড়ে 2-3 বার পড়লে দেখবেন হচ্ছে জিনিসটা কি হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। বুঝা গেছে? আমার মনে হয় বুঝা গেছে। ওকে, আসেন এরপর। মোটামুটি এতটুকুই ছিল অ্যাসিড ক্ষার থিওরি। এরপর আর পড়ার দরকার নাই। এই যে লুইস তত্ত্ব আমাদের হয়ে গেছে, এগুলো আমরা সব পারি, এগুলো নিয়ে টেনশন নাই। আচ্ছা, কোনটা লুইস অ্যাসিড, কোনটা লুইস ক্ষার, এগুলো একটু পড়াই দিই। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো আগে পড়েন, তারপর হচ্ছে কি আমরা পুরোটার জিনিসের উদাহরণ পড়াবো। লুইস অ্যাসিড কি, লুইস ক্ষার কি, এগুলো সব একটু পড়াই দিচ্ছি, নাহলে পরে আপনারা আওলায় ফেলবেন। বুঝা গেছে? আওলায় ফেলবেন। লুইস অ্যাসিড মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা প্রথম কথা কি বললাম? যারা ইলেকট্রন গ্রহণ করবে। এখন ইলেকট্রন গ্রহণ করার জন্য নরমালি কি প্রয়োজন বলেন? ইলেকট্রন গ্রহণ করার জন্য নরমালি প্রয়োজন হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন মানে, অষ্টক সংকোচন বলতে কি বুঝাইলাম? যার ইলেকট্রনের ঘাটতি আছে ওই বান্দাই তো আসলে ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? যার ইলেকট্রনের ঘাটতি আছে ওই বান্দাই কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। যার ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে, তাই না? ইলেকট্রনের প্রতি আকর্ষণ কাদের থাকে? ইলেকট্রোফাইলদের, রাইট? তাহলে অষ্টক সংকোচন যাদের আছে তারা তারা কি করে? তারা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ আছে তারা কি করে? তাদেরকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল বলি। সো মূলত এরা হচ্ছে আসলে লুইস অ্যাসিড। কেন? এরা আসলে ইলেকট্রন গ্রহণ করবে। এরাই কি করবে? এরাই ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, আসুন এখন লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হচ্ছে গিয়ে এখানে যারা যারা দিছে, মানে যাদেরকে যাদেরকে দিছে আগে তাদেরকে একটু পড়াই দিই। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এক্সাম্পলগুলো একটু সুন্দর করে নোট করেন, এখান থেকে প্রশ্ন আসবে। FeCl3 CO2 প্লাস আয়ন। আচ্ছা, এখানে এই যে এখানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা জিনিসের একটু ব্যাখ্যা দেওয়া আছে, বুঝছেন? এখানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া আছে যে কোনটা কেন। ওকে, এগুলোর প্রয়োজন নাই, দেখতেছি। আচ্ছা, একটু বুঝছেন, আমি আগে পুরোটা জিনিসটা আপনাদের বুঝাইনি। আচ্ছা, ওদেরটাও পড়াই দিই। হ্যাঁ, ওদেরটাও পড়াই দিই। মানে ওরা এখানে ক্লাসিফাই করছে, আমি ক্লাসিফাইটা করি নাই, ক্লাসিফাইটা করে দিই। একটু বুঝুন, ওরা এখানে 5টা উদাহরণ দিছে, 5টা উদাহরণকে আমি ক্লাসিফাই করে দিচ্ছি। আমরা 5 ধরনের এক্সাম্পল দেখবো, তাইলে দেখবেন আপনার পুরো জিনিসটা হয়ে গেছে। আসেন,
আমরা কি করব, আমরা হচ্ছে পাঁচটা ক্লাসিফিকেশন দেখব কিরকম। আসেন, যেমন ওরা বলছে ক্যাটায়নিক লুইস অ্যাসিড। কি বলছে, 1 নম্বরে বলছে ক্যাটায়নিক লুইস অ্যাসিড। আসেন আমরা একটু দেখি জিনিসটা। দেখেন আমরা চ্যাপ্টার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে পড়ছিলাম টেট্রাঅ্যামিন কপার সালফেট, প্রুশিয়ান ব্লু কালার, মনে আছে কিনা, প্রুশিয়ান ব্লু, টেট্রাঅ্যামিন কপার সালফেট, যেটা সংকরায়ন একটু ব্যতিক্রম। সমতুলীয় বর্গাকার sp2d, মনে আছে? দেখেন চিনেন কিনা। টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট বা প্রুশিয়ান ব্লু, sp2d, সমতুলীয় বর্গাকার, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে পড়াইছি। দেখেন তো এখানে ইলেকট্রনটা কে গ্রহণ করতেছে, কপার 2+ গ্রহণ করতেছে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তারাই তো লুইস অ্যাসিড, তাই না? বলছি না, যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই লুইস অ্যাসিড। দেখেন তো চিনেন কিনা, যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই কি লুইস অ্যাসিড। তাহলে এই জন্যই এই Cu2+টাকে বলা হচ্ছে ক্যাটায়নিক লুইস অ্যাসিড। কি বলা হচ্ছে বলো, ক্যাটায়নিক লুইস অ্যাসিড। ক্লিয়ার? ওকে, দেখি এরপর ওরা আর কি ক্লাসিফিকেশন করছে। অধাতব অক্সাইড লুইস অ্যাসিড, ও মারে বাপ রে বাপ, এরা তো আবার অতিরিক্ত বলে ফেলছে। ওকে, এরা আবার অতিরিক্ত বলে ফেলছে। দেখি এবার একটু দেখেন তো, আমরা এটাও শিখছি, এটাও ফার্স্ট পেপারে শিখছি, সালফার ডাইঅক্সাইড কিরকম, sp2 সংকরায়ন, কৌণিক বা বেন্ড শেপ। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখন আমরা একটা কাজ করি, আমরা ওরা একটু ঘুরাইয়া দিই, আর এটার সাথে দিলাম হচ্ছে পানি। এখান থেকে একসাথে H2SO3 তৈরি হয়, H2SO3 তৈরি হয়, এই যে H2SO3 তৈরি হয়। এটা আপনার মানে পুরোটা মুখস্থ করার কিছু নাই। যেমন এখানে ব্যাপারটা আমি একটু বুঝাই দিই, এখান থেকেই বুঝাই দিই। হয়তো এটার ব্যাখ্যা তো আর আসবে না, প্রশ্নটা আসবে কি, প্রশ্ন আসবে কে লুইস অ্যাসিড কে লুইস অ্যাসিড না। ওকে, কে লুইস অ্যাসিড কে লুইস অ্যাসিড না, বা নিচের কোনটি লুইস অ্যাসিড নিচের কোনটি লুইস ক্ষার। সো হয়তো পেঁচায়া লাভ নাই। হ্যাঁ, একটু বুঝেন। দেখেন আমি একটু পুরোটা ধরে দিই, আপনি পুরোটা বুঝবেন। বুঝে বই তো সবার বাসাতেই আছে, বুঝাই দিলেই তো হয়েছে। দেখেন এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, 3.5, সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5। তাহলে অক্সিজেন সালফার থেকে ইলেকট্রন টান দিবে, হ্যাঁ ভাই দিবে, অক্সিজেন সালফার থেকে ইলেকট্রন টান দিবে। তাহলে সালফার হবে ডেল প্লাস, অক্সিজেন হবে ডেল মাইনাস। এখন এই যে ওর এই বান্দার ভিতরে কি আছে, লোন পেয়ার আছে, ডেল প্লাস দেখে ওর লোন পেয়ার দান করতে আসবে, তখনই কি সালফারের সাথে অক্সিজেনের একটা বন্ড তৈরি হবে। দেখেন সালফারের সাথে অক্সিজেনের একটা বন্ড তৈরি হয়েছে। যে ওরে লোন পেয়ার দিবে, অক্সিজেন কি এত ভালো, ওরে লোন পেয়ার দিছে, তখন অক্সিজেন নিজের কাছে খালি খালি লাগতেছে না, তখন অক্সিজেন কি করবে, আবার এই বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে টান দিবে। অক্সিজেন ওরে দিছে, আবার ও কি করতেছে, এই বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে টান দিতেছে, টান দিল, তখন কি হবে, ও H+ হিসেবে আলাদা হয়ে যাবে। ওই আলাদা হওয়া এতিম H+টাকে এই অক্সিজেন আবার গ্রহণ করবে, লোন পেয়ার দিয়ে। এটাকে আমরা বলতেছি অধাতব অক্সাইড লুইস অ্যাসিড। মানে SO3টা কিভাবে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আপনাদের তো আসলে এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন এখন আসে না, যদি অনেক পুরাতন সিলেবাস হইতো তাহলে আসতো। মানে তখন প্রশ্ন করতো যে অধাতব অক্সাইড কিভাবে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, তখন আপনি আটকায় যাইতেন। দেখেন এই যে SO2 পানির সাথে বিক্রিয়া করতেছে, তখন আপনার এখানে কি করতে হইতো, এই জায়গায় ব্যাখ্যাটা দিতে হইতো যে ভাইয়া
এই জায়গা থেকে ইলেকট্রন টান দিচ্ছে ও ডেল মাইনাস ও ডেল প্লাস। তখন এই ডেল প্লাসকে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে ধরবে, আবার ও এখান থেকে টান দিবে, তখন এই জায়গার লোন পেয়ারটা এখানে আসবে, মিলে কি তৈরি করবে? H2SO3 বা সালফিউরাস অ্যাসিড। এটাকে কি বলা হয়? সালফিউরাস অ্যাসিড। তারপরে কি আছে? এটাকে আমরা বলতেছি অধোধব অক্সাইড, মানে সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড এগুলো। প্রশম লুইস অ্যাসিড, এটা খুবই ইজি, খুবই কমন। দেখো ভাই, BF3 তে কি কোনো প্লাস মাইনাস আছে? না। AlCl3 তে কি কোনো প্লাস মাইনাস আছে? না। এদের ভিতরে প্লাস মাইনাস নাই, তারপরেও এরা লুইস অ্যাসিড কেন? কারণ এদের ভিতরে অষ্টক সংকোচন আছে। কি আছে এদের ভিতরে? অষ্টক সংকোচন আছে। এদের ভিতরে কি আছে? অষ্টক সংকোচন আছে, তাই এরা লুইস অ্যাসিড। BF3AlCl3 অষ্টক সংকোচন আছে, লুইস অ্যাসিড। এই যে AlCl3 টা প্রচুর বেশি আসে পরীক্ষায়, অ্যাডমিশনে। এরপর এই যে লুইস অ্যাসিড রূপে অনাদ্র AlCl3, এটা আমরা কই দেখবো? এটা আমরা যখন সামনে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন আছে তখন দেখব। অনাদ্র FeCl3 সেম ভাবে কাজ করবে। দেখেন ভালো করে, এখানে CH3 আর Cl এর ভিতরে কি আছে? বন্ডে ইলেকট্রন আছে। আয়রন কি করতে পারে? ওর খালি ডি অরবিটাল আছে, তো ও এইখান থেকে ইলেকট্রন নিয়ে গিয়ে Cl মাইনাসে জায়গা দিতে পারে, Cl মাইনাসও জায়গা দিতে পারে। Cl মাইনাস কি একটা লিগ্যান্ড, লিগ্যান্ডকেও জায়গা দিতে পারে। যে লিগ্যান্ডকে গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, সে কি? সে হচ্ছে অ্যাসিড, লুইস অ্যাসিড। ওকে, এই যে এখানে লেখা আছে লুইস ক্ষারক থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করে, ইলেকট্রন যুগল গ্রহণ করে। Fe3+ আয়নে 3d অবস্থা, এই 3d খালি অরবিটাল আছে, দেখেন খালি 3 অরবিটাল লুইস ক্ষারক থেকে ইলেকট্রন যুগলকে Fe3+ আয়ন গ্রহণ করে থাকে। ওকে, সো এগুলো আমরা দেখবই। এখানে কি আছে আপনার? এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনাকে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। আমি ম্যাক্সিমামটাই আপনারা বোঝানোর চেষ্টা করছি। কার্বন ডাইঅক্সাইড, কপার 2+, FeCl3। FeCl3 তো মাত্র বললামই, আয়রনের যেহেতু খালি ডি অরবিটাল আছে তাই সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। CO2+ দেখলাম, সালফার ডাইঅক্সাইড দেখলে সালফার ট্রাইঅক্সাইড মনে পড়ে যাবে। BF3AlCl3 দেখলাম, কার্বন ডাইঅক্সাইডের হিসাবটা আলাদা, এটা পরে আলোচনা করব। তো এই যে দেখেন, এদেরকে আমরা বলতেছি লুইস অ্যাসিড। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এগুলো পড়ে যাইতে হবে, কারণ এখান থেকে MCQ আসে। এখান থেকে কি আসবে বলো বাবু, বলো এখান থেকে কি আসবে ভাইয়া? এখান থেকে আসবে MCQ, প্রচুর বেশি MCQ আসবে। এবার আসেন লুইস বেসটা পড়াই দিই, লুইস বেসটা পড়াই দিই। কেমন? লুইস বেস, আসেন। লুইস বেস, লুইস বেসের ক্ষেত্রে কি আছে? এই যে অ্যামোনিয়া, পানি, OH- CN- Cl-, যেগুলো বইয়ে আছে এগুলো আগে পড়াচ্ছি। OH- CN- Cl-, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড কিভাবে লুইস অ্যাসিড, ওইটাও দেওয়া আছে। দেখেন এখানে কার্বন, ওই যে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হয়, অক্সিজেন থেকে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি? লুইস অ্যাসিড বলি। ওকে, ভালো করে তাকায়েন। এরা হচ্ছে আমাদের লুইস বেসের এক্সাম্পল দেওয়া আছে আপনার বইয়ে কিছু লুইস বেসের। এটা হচ্ছে আমাদের সেই লুইস বেসের এক্সাম্পল। এখন বুঝার বিষয়টা কোন জায়গায়? বুঝার বিষয় হচ্ছে ভাই, এদের লুইস বেস বলতেছেন কেন? লুইস বেস জানি কারে বলে, আমরা একটু প্রথম পেজ থেকে পড়ে আসি। আসেন, লুইস বেস কারে বলে একটু প্রথম পেজ থেকে পড়ে আসি। লুইস বেস বলে যে বান্দা ইলেকট্রন দান করে,
লুইস বেস বলে কাকে? যে বান্দা ইলেকট্রন দান করে। আসেন এবার ইলেকট্রন কে দান করে? এই তো ভাইয়া ফালাই দিলেন তো মুসিবতে। দেখেন তো অ্যামোনিয়া কি ইলেকট্রন দান করতে পারে? উত্তর হচ্ছে পারে। পানি কি ইলেকট্রন দান করতে পারে? ভাই ও তো জন্মের পরেতে ইলেকট্রন দান করে। আর এরা কি? এরা হচ্ছে আমার লিগ্যান্ড। OH মাইনাস Cl মাইনাস Cn মাইনাস, মনে আছে? হ্যাঁ। তাহলে লুইস অ্যাসিড, লুইস ক্ষার কারে বলবো? যে বান্দা ইলেকট্রন দান করতে পারে, যে বান্দা ইলেকট্রন দান করতে পারে। আসেন এক্সাম্পল নেন, বই যে এক্সাম্পল আছে ওইটা আগে নেন। BF3 একটা লুইস অ্যাসিড, কেন? ওর অষ্টক সংকোচন আছে। আমরা কি জানি দেখো তো? ওর কি আছে? অষ্টক সংকোচন আছে। BF3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। BF3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডটা ইলেকট্রন দান করবে, ইলেকট্রন নিবে। কার থেকে নিবে? যার ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে। অ্যামোনিয়ার ভিতরে এক্সট্রা ইলেকট্রন আছে। দেখো অ্যামোনিয়ার ভিতরে কি লোন পেয়ার আছে না? অ্যামোনিয়ার ভিতরে লোন পেয়ার আছে না? আছে। তো অ্যামোনিয়ার ভিতরে লোন পেয়ার আছে, তাই ও এক্সট্রা মানে ও ইলেকট্রন নিবে। তাই অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন দিচ্ছে, ওকে আমরা কি বলবো? লুইস বেস। সিম্পল না? অনেক কঠিন? বলো অনেক কঠিন। সেম ভাবে পানি, সেম ভাবে পানি, পানি কি অক্সিজেনের ভিতরে দুইটা লোন পেয়ার আছে, ও ইলেকট্রন দান করতে পারে। OH মাইনাস, ওই যে আমরা হাজার হাজার Cn মাইনাস Cl মাইনাস, মানে আমরা কি পড়ছি? K3Fe CN6, K4Fe CN6। এই যে দেখো এগুলো কি লিগ্যান্ড? এগুলো কি বাবা? লিগ্যান্ড। এগুলো কি লিগ্যান্ড? লিগ্যান্ড হলে কি হবে? ওরা ইলেকট্রন দিবে, রাইট? ওরা দাতা, ওরা ইলেকট্রন দান করবে। ইলেকট্রন যারা দান করে তাদেরকে আমরা কি বলবো? লুইস বেস বলবো। এগুলো থেকে প্রচুর বেশি পরিমাণে এমসিকিউ আসে, প্রচুর বেশি পরিমাণে এমসিকিউ আসে। সো আপনাকে কি করতে হবে? আপনাকে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো শেষ করতে হবে। আসেন এরপরে কি আছে দেখি। এই যে এরপরে টোটালি ভিন্ন পড়াশোনা। এইখান থেকে শুরু করে মিঠা পানির উৎস, গুরুত্ব, তারপরে একদম বিওডি, সিওডি, উইঙ্কলার মেথড, যত ধরনের ম্যাথ আছে এগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, মানে এটা পুরাটা আলাদা ক্লাস, এটা পুরাটা একটা আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। আর মোটামুটি 3টা ক্লাস ধরে রাখেন, 4টা ক্লাস ধরে রাখেন। আর 4টা ক্লাসের ভিতরে আমরা এই চ্যাপ্টার কভার করব। আজকে 11 নম্বর লেকচার, তো আমরা 15 নম্বর লেকচারের ভিতরে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। ঠিক আছে? অ্যান্ড আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে হচ্ছে গিয়ে যত আর্লি পসিবল এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। কেমন ভাই? একটু অসুস্থ তো, মানে অসুস্থ বলতে হচ্ছে অনেকটুকুই অসুস্থ, তো এই অসুস্থতার আসলে যাচ্ছে না, তো এটা ঠিকঠাক হোক। আমরা ইনশাল্লাহ নতুন চ্যাপ্টার থেকে সবগুলো ক্লাস লাইভে নিব ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।